ভারতে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সমর্থন করে না দিল্লি। দেশটির সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার আশা উপদেষ্টার। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ হবে কক্সবাজারের বিমান ঘাঁটি। যুক্ত হবে কমব্যাট হেলিকপ্টার সহ অত্যাধুনিক যান। যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজে জানালেন বাহিনীর প্রধান। শীতের দাপটে কাঁপছে দেশ। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। এদিকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের দিল্লিতে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। সম্প্রতি নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠকও করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিস্ত্রি। দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়ও। বিক্রম মিশ্রের বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না বলেও দাবি করেন মিস্ত্রি। সংখ্যালঘুদের ওপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও দাবি করেন মিস্ত্রি। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে এই ব্রিফিং। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দেবে ভারত, এমন আশাবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি বিষয়ে ক্ষোভ থাকলেও আলোচনার দরজা বন্ধ হবে না। এদিকে পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সরকারের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। পরোয়ানা জারির পরও ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং দিয়ে চলেছেন বিদ্বেষমূলক নানা বক্তব্য। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফরকালে শেখ হাসিনার এসব কর্মকাণ্ডের বিষয়ে আপত্তি তুলে ব্যবস্থা নিতে বলে বাংলাদেশ। ঢাকা সফর থেকে ফেরার পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে এসব আপত্তির কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে কথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। বাংলাদেশের দাবি সেদেশের বৈঠকে তুলে ধরাকে ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকার পদক্ষেপ নেবে বলেও আশা তার। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, বিতাড়িত শাসককে ভারতে আশ্রয় দেয় সাধারণ মানুষ ক্ষোভ দেখালেও অন্য কোনো বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার দরজা বন্ধ হবে না। বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। আমরা আশা করি যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে হচ্ছে ভারত, ফলে মানুষের মনে একটু ক্ষোভ থাকতে পারে। একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেও। এদিকে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবেন তারা। ভারতের কোস্টগার্ডের হাতে আটক 79 জন বাংলাদেশি জেলেকে ফেরত আনারও উদ্যোগ নেওয়ার কথা জানান সচিব। ভারতের সাথে আলাপ আলোচনা চলছে, আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়া শুরু করব। 14 ডিসেম্বর 4 দিনের সফরে ঢাকা আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একটি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। একটি দ্বিপাক্ষিক চুক্তি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে তিনি জানান, মামলা শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি সরকারকে সহায়তা করবে বলেও জানিয়েছেন দলটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, প্রবাসে সাংগঠনিক কাজ এবং স্ত্রীর চিকিৎসায় 11 দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিন রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করবে বিএনপি। আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দাবিয়ে রাখার মানসিকতা থেকেই ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে, কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়। আমরা তাদের দায়িত্ব দিয়েছি রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। এদিকে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত যৌথ সভা শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এক উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেন। একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, এটা তিনি সঠিক বলেননি। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের আলোচনা করবে, সমালোচনা করবে। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করে 16 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট আয়োজনের কথা জানান এই নেতা। সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও 2 প্রতিমন্ত্রী মির্জা আজম, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের পরিবারের 3 সদস্যকেও আসামি করা হয়েছে। কাজ শুরুর প্রথম দিনই এমন পদক্ষেপ দিল দুদকের নতুন কমিশন। একই সঙ্গে সাবেক 10 মন্ত্রী এমপি সহ 14 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রথম সভায় সাবেক 3 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্য সহ 6 জনের বিরুদ্ধে 6টি মামলা করল দুদক। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিং করে এ তথ্য জানায় দুদক। জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেক, সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। আপনারা ইতিমধ্যে সংস্থাটি জানায়, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 61,42,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করা হয়। জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী হিসাবে রাষ্ট্রের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অবৈধভাবে অর্জিত 11,49,84,161 টাকাকে বৈধ করার লক্ষ্যে তার পুত্রের নামে অর্জন দেখিয়ে এবং নিজ বুক দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। সাকিবা মালেক, স্বামী রাহাত মালেক এবং জনাব সাদিয়া মালেক, পিতা জাহিদ মালেক এবং জনাব সিনথিয়া আকমল, পিতা জাহিদ মালেক, তাদের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে। অসৎ উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে 8,73,00,000 টাকার সম্পদ অর্জন ও 25টি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশে টাকা পাচারের অপরাধে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার বিরুদ্ধে মামলা হয়েছে। অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠন করার অপরাধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জামালপুর 3 আসনের সাবেক এমপি এবং সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে দুদক। মির্জা আজমের বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার 60টি ব্যাংক অ্যাকাউন্টে 725,42,00,000 টাকার সন্ধান পেয়েছে দুদক।
এসব মামলায় অভিযুক্ত প্রত্যেককেই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দুদক। এছাড়া সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, শিল্পকলার সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ মোট ৩৮ জনকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ নিষেধাজ্ঞা তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ করা হবে বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি। বহরে যুক্ত হবে কমব্যাট হেলিকপ্টার সহ অত্যাধুনিক প্রযুক্তির আকাশযান। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। শীতের সকালে প্যারেড গ্রাউন্ডের আকাশে বৈমানিকদের প্রদর্শনী, ছড়াচ্ছে লাল সবুজের আভা। মুক্তিযুদ্ধের সময় মাত্র ৩টি বিমান নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এখন আছে চতুর্থ প্রজন্মের আকাশযান। যদিও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে এখনও প্রয়োজন বেশ কিছু উন্নত মানের যুদ্ধবিমান আর প্রতিরক্ষা সরঞ্জাম। বৃহস্পতিবার সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বক্তব্যে বাহিনী প্রধান মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতে কক্সবাজারের ঘাঁটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তরের কথা জানান। বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। ১৯৭১-এর পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারদের উদ্দেশ্যে হাসান মাহমুদ খান বলেন, দেশের সার্বভৌমত্বের স্বার্থে হতে হবে আপোষহীন। আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রধান ব্রত। এ সময় ৮৫তম বাফা কোর্সে সোর্ড অফ অনার ও বিভিন্ন পদক পাওয়া ক্যাডেট অফিসাররাও রাখলেন শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি। এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে, দেশ ও জাতির সেবা করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। সোর্ড অফ অনার অত্যন্ত সম্মান এবং গৌরবের প্রতীক। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই অর্জন করতে পেরে। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা এই বিগত ৩ বছর আমার সাথে ছিলেন। ৩০ জন জেনারেল ডিউটি পাইলট ও ৪৪ জন গ্রাউন্ড অফিসার সহ মোট ৭৪ জন কমিশন পেয়েছেন এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে। একাডেমিতে নীল আকাশ ছিল যাদের পরিধি, এবার তারা নিলেন দেশের আকাশ রক্ষা করবার শপথ। কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলার সার্বভৌমত্ব আর আকাশ সীমা রক্ষায় যুক্ত হলেন আরও ৭৪ জন অফিসার। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, যশোর। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। বিভিন্ন জেলায় বইছে হিমেল বাতাস। তীব্র শীতে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। আয় কমে যাওয়ায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরশু থেকে ৪-৫ দিন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ। হেমন্তের বিদায় বেলায় প্রকৃতিতে কনকনে শীত, ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসের দাপটের পাশাপাশি সূর্যের দেখা মেলা ভার। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা, নামতে থাকে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে তাপমাত্রা আরো কমবে। যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে আমরা বাড়াতে পারছি না, হাত পা খুব কাটাচ্ছে। এদিকে হাড় কাঁপানো শীতে বিড়ম্বনায় নিম্ন আয়ের মানুষ। কাজের খোঁজে বাইরে এসেও উপায় দেখছেন না তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল জনগোষ্ঠী। এমন ঠান্ডা প্রচুর ঠান্ডা, হ্যাঁ, বর্তমানে আর কাজ কাম হচ্ছে না, ঢিলঢাল অবস্থা খুব খারাপ, কাজ কাম নাই, খুব দুর্দিন, খুবই দুর্ভোগ। ভাড়া কম হয়েছে, কেউ ঘর থেকে বাড়াতে পারছে না। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওপড়া, নাজিরগঞ্জ নৌরুটে মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর সকাল 9টা থেকে স্বাভাবিক হয় নৌরুটটি।
ওমর ফারুক, সময় সংবাদ। মাদার পার্টির আন্ডারে থাকলে সেই ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের কল্যাণ বয়ে আনতে পারে না মন্তব্য করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। হাসনাত বলেন, দলীয় স্বার্থে কাজ করতে গিয়ে ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারে না। এ সময় আন্দোলন পরবর্তী ছাত্র রাজনীতি কেমন হবে তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে। 48-এ কোনো 52-তে কোনো আওয়ামী লীগ নেতার 144 ধারা ভাঙে নাই। 71-এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। 18-তে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি। আমরা কোটা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি। 24-এর আজকে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটিও কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু সফলতার মুখ দেখেনি। পদের সময় আগামী এপ্রিল থেকে সিলেট 10 নম্বর কূপ থেকে দৈনিক 2 থেকে 2.5 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। প্রতিষ্ঠানের জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা 2024-25-এর আওতায় অংশীজন সভায় বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম। দুপুরে এয়ারপোর্ট বাইপাস সড়কের একটি ক্লাবে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বিগত অর্থ বছরে কৈলাসটিলা 2, রশিদপুর 9 ও 5 কূপ খননের মাধ্যমে উৎপাদিত গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি 16টি কূপ থেকে দৈনিক জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে গড়ে 137 মিলিয়ন ঘনফুট গ্যাস। এ থেকে চলতি অর্থ বছরে 777 কোটি 44 লাখ টাকা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে, যা আগের অর্থ বছরের তুলনায় 212 কোটি 58 লাখ টাকা বেশি। ম্যাক্সিমাম ফার্স্ট উইক অফ এপ্রিল আমরা গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো এবং এখান থেকে আমরা আশা করছি যে 20 মিলিয়ন অবভিয়াসলি দিতে পারবো যদি পারা যায়, যেহেতু ডিএসটি করা আছে 25, আমরা পারলে 25-এ দিব, যেহেতু এখন গ্যাস ক্রাইসিস রয়েছে। তো এই বিষয়টা আমরা হয়তো এপ্রিলে আমরা হয়তো জাতির কাছে উন্মুক্ত করতে পারবো। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতে বসে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সমর্থন করে না দিল্লি। দেশটির সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার আশা উপদেষ্টার। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।